আজকের গল্পর নাম তাসের ঘর। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অমর শখ করে চায়ের বাসনের সেট কিনেছিল। 6টি কাপ, ডিশ, চাদানি ইত্যাদি রংচং করা সুন্দর জিনিস। দামও কম নয়, 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের জন্য অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুমজন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলকাতা প্রবাসী হলেন্দ্রবাবুরা দেশে এসেছেন। আজ তাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াতে আসবেন। তারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ ধুমধাম শুরু হয়ে গেছে। মা বললেন, চায়ের সেটটা আজ বের করো তো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিত বোন। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলে জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বার করে এনে বলল, 5টা কাপ রয়েছে কেন মা? আর 1টা কাপ কি হলো? এই দেখো বাপু, সবে আমি বের করে এনেছি, আমার দোষ দিও না জানো। বিরক্ত হয়ে মা বললেন, দেখো না ভালো করে খুঁজে, ঘরে কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামিয়ে আবার ভালো করে ঘরে খুঁজে এসে বলল, পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করে মা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তোমার দোষ কি মা? আমার কপালের দোষ। তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠে থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হলো না। কাপটি খুঁজে পাওয়া গেল না। মা হাঁক দিলেন, বৌমা, বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ছেড়ে পরিষ্কার করে অতিথিদের বসার জায়গা করছিল। সে নিচে এসে শাশুড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমায় ডাকলেন? শাশুড়ি বাসনন্ত প্রাণ। সিন্দুকের চাবি ছেলেদের দিয়ে বাসনের ঘরের চাবি নিয়ে বেঁচে আছেন। পেয়ালার খোঁজ না পেয়ে ফুটন্ত তেলে ছুঁড়ে ফেলা বেগুনের মতো সশব্দে জ্বলছিলেন। তিনি বললেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? শৈল চুপচাপ দাঁড়িয়ে রইল। উত্তর করা তার অভ্যেস নয়। শাশুড়ি বললেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন? কি হলো? একটু চুপ থেকে বউ বলল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বউর মুখের দিকে চেয়ে বললেন, বেশ করেছো মা, কি আর বলবো বলো। সত্য কথা, এমন সরলভাবে অপরাধ স্বীকার করলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে শাশুড়ি বললেন, 5টাকেও ভেঙে ফেলে দেবো আমি, চুরমার করে ভেঙে। রাগ গিয়ে পড়ল চায়ের সেটটার উপর। শৈল সবই চুপচাপ সহ্য করে। সে চুপ করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি বললেন, ভেঙেছ বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও উপরের কাজ সেরে এসো, জল খাবারগুলো করতে হবে। শৈল উপরে চলে গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে এসে রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়ালো। শাশুড়ির মনের উষ্ণতা কমে এসেছিল। বললেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টেনে নিয়ে বসে বলল, সবারই ভিতরে কি মাছের পুর দেব তো মা? হ্যাঁ, মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোলার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলল, জানেন মা, এর সঙ্গে যদি একটু হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ছাড়া কোনো জিনিস ভালো লাগে না। আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না। আফগানিস্তান থেকে কাবুলি সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? না, সেসব জিনিস পাওয়া যায়। শৈল বলল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা। কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে, শুধু বাবাকে খুব খাতির করে কিনা টাকা কড়ি অনেক সময় নেয়, তাই সে জিনিস দিয়ে যায়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেককে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং
এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলে সে আর কত। কাঁচা জিনিস অনেক পচেই যায়। ও ঘরের বারান্দা থেকে ননদ গৌরী আস্তে করে বলল, এই আরম্ভ হলো এইবার, অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হলো। সত্য কথা শৈলর এই এক দোষ, শান্ত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়ে থাকে না। পাশের বাড়িতে তুমুল গোলমাল হচ্ছিল, শাশুড়ি বউয়ের ঝগড়া লেগেছে। শৈলর শাশুড়ি বললেন, যা হবে তাই হোক মা, আমার বউ ভালো হয়েছে। উত্তর করতে জানে না, দোষ করলে বকবো কি, মুখ দিকে চাইলে মায়া হয়। শৈল বলল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে? দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা কননি। শেষে মা আবার বলে কয়ে কথা বলা। তবে দাদার আমার বড় বাতে, খদ্দর পরবেন হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হয়ে উঠেছিলেন। বললেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের কাঁটা না থাকে। শৈল বলল, ছোট মাছ, কাঁটা বাছতেই হাত চলছে না মা। তবেই হয়ে গেল। কড়াই এক ঝাঁক সিঙাড়া ছেড়ে দিয়ে সে আবার বলল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না। 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া, আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়ে বললেন, নাও নাও, সেরে নিয়ে চুল টুল বেঁধে ফেলো গে। চুল বাঁধার পর শৈল কাপড় ছাড়ছিল। ননদ গৌরী সপ্রশংস দৃষ্টিতে বৌদির দিকে চেয়ে বলল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। শৈল বলল, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখছো? আমার বাবা মা দাদার অন্য বোনদের যদি দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী অবাক হয়ে বলল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি এসে চাপা গলায় বললেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টেনে দিয়ে বলল, এই যে মা, হয়ে গেছে আমার। কলকাতা প্রবাসিনীদের দামি উজ্জ্বল সাজগোজ, গয়না পরা রূপ সমস্তকে লজ্জা দিয়ে শৈল উপস্থিত হলো তারাখচিত আকাশে চাঁদের মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হয়ে দেখছিল। শৈল হাসি মুখে প্রণাম করল। ও বাড়ির গিন্নি বললেন, এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়াটাও জানে নাকি? শৈল আস্তে করে বলল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি। ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরই। বলতে গিয়ে থেমে যায় শৈল। কথাটা অসমাপ্ত থাকলেও ইশারায় শেষ হয়ে গেল। ও বাড়ির গিন্নি বললেন, কে জানে মা, আজকাল কি যে হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বৌমারা তো কলেজে পড়ছিল, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, আমার বোনেরা সব ভালো করে পড়ছে, বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি, বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম অবশ্য বাবারই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন, সামনে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার আমার অবকাশ নেই। কোথায় তোমার বাপের বাড়ি? শৈল বলল, এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়। আমাদের সেখানে 3 পুরুষের বাস হয়ে গেল, বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন। কি রকম পানটা আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই মাঝে মাঝে বলেন, এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো,
পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলা বাড়িতে থাকবেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবও না, অন্য কোথাও যাবও না। আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে। আমি রোজগার করছি, তারা যদি না পারে? লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করে অল্প অল্প হাসতে লাগলো। প্রবাসী গিন্নি এইবার শৈল শাশুড়িকে বললেন, তাহলে ছেলে তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে বড় ঘর। খোঁজ খবর কেমন করেন বেয়াইরা? বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আঘাত পেলেন। তিনি মুখ বেঁকিয়ে বললেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই, কিন্তু তত্ত্বতল্লাশ দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলে উঠল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন। তিনি বলেন, যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার ঘরে আনবো? তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে, তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্বতল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখনই চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলে উঠলে, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? শৈল বলল, আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞেস করে দেখবেন। 150, 80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হয়ে উঠল। শুধু গ্রামবাসী নয়, উপস্থিত প্রবাসিনী মহিলারা দেশ দেশান্তরে এ সংবাদ রটে যাবে। অমরের মায়ের মাথা যেন লজ্জায় কাটা গেল। তিনি বললেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই ঘুণাক্ষরেও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বললেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বললেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে তার অন্যায়, নিজ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে থাকে। ব্যবসা হলেও তার আয়তন ছোট, সীমাবদ্ধ তার পরিধি, তবুও সে স্বাধীন, তাই মাসে 2 বার করে সে বাড়ি আসে। অমরের মা রাগান্বিত চোখে ছেলের বাড়ি আসার অপেক্ষায় রইলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সামনে যে অপমান তার হয়েছে তা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। শুধু তার সংসারের অভাবই স্পষ্ট হয়ে ওঠেনি, তাকে মিথ্যাবাদিনী সাজতে হয়েছে। এ কয়দিন বৌমার সঙ্গেও এক প্রকার কথাবার্তা বলেননি। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়। সে সদা মুখে হাসিটি মেখে শাশুড়ির হুকুমের জন্য তার মুখের দিকে চেয়ে থাকে। সংসারের নিয়মকাল আগুনের তাপও কমিয়ে দেয়, মনের আগুনও নিভে আসে। কিন্তু শৈলর দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখা কম হতে না হতেই জ্বালানির প্রয়োগে দ্বিগুণ হয়ে উঠল। পাড়ায় ঘরে ঘাটে এই নিয়ে কানাকানি চলছিল। সেটা ভালোভাবেই ধীরে ধীরে জানাজানি হয়ে গেল। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা কিসের নিজের কানে শুনে এলেন। দিন 10 পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসার কথা জানিয়ে দিল। শৈলর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাটা মিথ্যা, বারবার প্রতিজ্ঞা করেও সে এই বিষয়ে স্বামীকে কোনো কথা লিখতে পারেনি। কোনো অনুরোধ জানাতে কেমন যেন লজ্জা পেয়েছে। তার হাত চলেনি, ঠোঁট কেঁপেছে, চোখে জলও দেখা দিয়েছে। সে চিঠির কাগজটি জড়ো করে মুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈল নিজে শোবার ঘরে নিশ্চল প্রতীক্ষায় স্বামীর জন্য বসে রইল। অমর আসলেই সে তার পায়ে আছাড় খেয়ে পড়বে। হঠাৎ অমরের রাগে চিৎকার শুনে সে চমকে উঠল। অন্ধকারের আচ্ছাদনের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাইরে এসে সে আশ্বস্ত হলো, রাগের কারণ সে নয়, অমর বচসা জুড়ে দিয়েছে কুলির সাথে।
এই আধ মাইল, মালের ওজন আধ মণ 25 তোকে 2 আনা দিলাম, আবার কত দেব? লোকটাও ছাড়বার পাত্র নয়। সে বলল, তখন আমি চুকিয়ে দেন নাই কেন মশাই? তখন যে একেবারে হুকুম ঝাড়লেন, এই ইধরাও, আমাদের রেট 3 টাকা করে দেন, দিতে হবে। নিকলো বেটা, নিকলো বলছি, এই নে পয়সা। কিন্তু এক্ষুনি নিকলো সামনে সে বলছি। পয়সা ফেলে দিয়ে অমর আগে পা ফেলতে ফেলতে ঘরে ঢুকলো। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50 টাকা একজন মেরে নিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসে 4টা পয়সা লোকসান। মা বোধ করি প্রস্তুত হয়েই দাঁড়িয়েছিলেন। তিনি শান্ত অথচ উগ্র বিদ্রুপ কণ্ঠে বললেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনিই পাঠিয়ে দেবেন। মানে না বুঝলেও এই রকম উগ্র বিদ্রুপ কথা আঘাত করে ছাড়ে নাই। অমর ভুরু কুঁচকে বলল, তার মানে? মা বললেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে বসে আছি বাবা। আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর তোমার শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন 100, 50, 80, যখন যেমন তোমার দরকার হয়। ক্লান্ত বদমেজাজি অমরের মাথায় মুহূর্তে আগুন জ্বলে উঠল। সে বলে উঠল, কোন হারামজাদি সে কথা বলে? মা ডাকলেন, বৌমা। শৈলর চোখের সামনে চারিদিক যেন দুলছে। কি করবে, কি বলবে, সে কিছুই ঠিক করতে পারল না। শাশুড়ি আবার বললেন, চুপ করে রইলে কেন? বলো, উত্তর দাও। শৈল আত্মহারা হয়ে বলে ফেলল, হ্যাঁ বাবা, দেন তো। অমর মুহূর্তে পাগলের মতো দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। মা তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন। অমর বলল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বললেন, আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে। এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে নিয়মের ভিত্তির মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না। বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে বড় শাস্তি হয়ে গেল। সেই রাতেই তার নির্বাসনের ব্যবস্থা হলো। রাত 12টার ট্রেনে শৈলর দেওর তাকে নিয়ে এলাহাবাদ রওনা হয়ে গেল। শৈলকে দেখে তার মা আনন্দে বিস্ময়ে আকুল হয়ে বললেন, এ কি শৈল, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গেলে বলল, কেন মা, আমাকে আসতে নেই? তোমরা তো আনলে না, কাজেই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বললেন, ওরে, আনতে কি আর সাধ যায় না? না, আমার মনে ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, বাবুর রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দা, তার ওপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে আর করতে পারছি না মা। শৈল অবসর পেয়ে অঝরে কেঁদে বুক ভাসিয়ে দিল। মা বললেন, সঙ্গে কে এসেছে শৈলী, জামাই? শৈল মলিন মুখে বলল, না, আমার দেওর এসেছে। কই সে? ও মা, বাইরে কেন সে? ঘরের ছেলে। ওরে দায়, দেখ তো, বড় দিদির দেওর বাইরে আছেন, ডাকতো। বল, মা ডাকছেন। শৈলর বুক দূর দূর করছিল। ছোট ভাইয়ের প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়ে আদেশ দিয়েছে অমর। দাই ফিরে এসে বলল, কই, কেউ তো নেই। মা আশ্চর্য হয়ে বললেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম সেই ট্রেনই সে গিয়ে ধরবে। থাকবার তার উপায় নেই। মা আশ্বস্ত হয়ে বললেন, ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শৈল বলল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না। খুব জরুরি কাজ কি না? সিমলে থেকে কলকাতায় যাবে। 1 টাকার চিঠি নিয়ে সময় মতো পৌঁছাতে না পারলে তো সব মিছে হবে। এই সময়ে শৈলর জ্ঞানপ্রেমী বড় দাদা বাড়ি ঢুকল। পরনে তার খদ্দর সত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন পাঞ্জাবি, মুখে একটা গোল্ড ফ্লেক সিগারেট, হাতে কতকগুলি মাছ ধরার চারার উপকরণ।
শৈলকে দেখে সে বলল, আরে শৈল কখন? হ্যাঁ, হাসি মুখে শৈল বলল, এই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই তুই নতুন লোক, খাস বাংলাদেশের মানুষ, কই দে তো চারা তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাবার দে হাতে, এক জমিদারের তালাবে। শৈল জিনিসগুলি হাতে নিয়ে বলল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 15 সের, 25 সের এক একটা মাছ। জানেন দাদা, যখন প্রথম গেছি একটা 18 সের কাতলা মাছ এনে দেওর বলল বৌদিকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 25 সের মাছ দিব্যি কেটে ফেলি। যাওয়ার তো ইচ্ছে হয় রে, হয়ে ওঠে না। কলকাতায় যায়, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয় যেতাম। শৈল বলল, আচ্ছা দেখব, আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। আধপথে বাধা দিয়ে দাদা বললেন, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এবার। মা খুশি হয়ে প্রশ্ন করলেন, জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈল? শৈল মুখ নিচু করে বলল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরেই কিন্তু শৈলর মা অনুভব করলেন কোথায় একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে চিঠি লেখেন না, সংবাদ নেন না। তিনি স্বামীকে বললেন, দেখো, তুমি একবার বেয়ানকে একটা চিঠি লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল অন্যের জন্য যতই বেশি করে বলে থাক, তার পিতার আয়কে যতই বাড়িয়ে বলুক, পিতার স্বভাব সম্পর্কে সে বাড়িয়ে বলেনি। সত্যিই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় ভীত হয়ে পরের দিনই বেয়ানকে চিঠি দিলেন। লিখলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি। শৈলকে পায়ে স্থান দিয়ে আপনি আমার প্রতি অশেষ উপকার করেছেন। আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ থেকে আমি বা শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝতে পারছি না সেখানে কি ঘটেছে, শৈল কি অপরাধ করেছে। কিন্তু অপরাধ যে করেছে তাতে সন্দেহ নেই। শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো চিঠি দেন না। দয়া করে কি ঘটেছে আমাকে জানাবেন। আমি নিজে শৈলকে আপনার পায়ে উপস্থিত করে তার শাস্তি দেব। তারপর শেষে আবার লিখলেন, অমর সংবাদ না দিলেও শৈলর কাছ থেকে তার উন্নতির কথা শুনে বড়ই সুখী হলাম। কলকাতায় বাড়ি করবে শুনে খুব আনন্দ হলো। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হতে পারেনি। আশা করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করবে। চিঠিটা পড়ে অমরের মায়ের চোখে জল আসলো। মনে তার রাগের আগুন জ্বলছিল, কিন্তু জ্বালানির অভাবে সময়ের সাথে সে আগুন নিভে গেছে। সব সময় তার শৈলর প্রতিমার মতো মুখখানা মনে পড়ত। বলুক সে মিথ্যা, তবু তার মিষ্টি কথার সুরটি তার কানে বাজত। আজ বিয়ায়ের চিঠি পড়ে তার সকল অন্তরের মলিনতা দূর হয়ে গেল। শুধু দূর হয়ে গেল না, পুত্রবধূর উপর তার মন সন্তুষ্ট হয়ে উঠল। চিঠির শেষ অংশটুকু পড়ে আবার তিনি সেইখানটা পড়লেন, কলকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে চিঠি লিখলেন, বিয়াইকে লিখলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয়? তবে কাজের জন্য খবর নিতে পারিনি, সে দোষ আমারই। খুব তাড়াতাড়ি অমর বৌমাকে আনতে যাবে। চিঠি পাওয়া মাত্র শৈল খুশি হয়ে স্বামীকে চিঠি লিখতে বসল। অমর এসেছে, 10-12 কেজির একটা মাছ সে এনেছে। অমর এসেছে, 10-12 কেজির একটা মাছ সে এনেছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটতে বসল। বলল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, এগুলো মাঝলা জাত। ওদিক থেকে ভাইয়ের স্ত্রী বলল, এই আরম্ভ হলো। শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো হয় না। রাতে অমরের কাছে শৈল মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অমর একটি চিঠি বের করে বলল, এসব কি বলো তো?
একটি বড় মাছ যেমন করে হোক আনবে, এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলেছি। বেশ, আমাদের 16 আনায় একটাও তো পুকুর নেই, অথচ ছি। আর এখানে মুক্তোর গয়নার চলন হয়েছে, আমার জন্য নকল মুক্তোর মালা এক ছড়া। ও কি কাঁদছো কেন? শৈল 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 বিছানায় মুখ গুজে আকুল হয়ে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলল। সে কথা যে অমরকে মুখ ফুটে বলবার নয়।